জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশ। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের স্পেশাল একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসেছে। তারা আনারের মৃত্যুর ঘটনায় নানা দিক নিয়ে ডিবির ওয়ারি বিভাগের সঙ্গে আলোচনায় বসেছে। সন্ধ্যা 6:45টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে ভারতীয় স্পেশাল পুলিশের 2 সদস্যের একটি টিম। এর আগে বিকেল 3টার দিকে তারা ঢাকা এসে পৌঁছায়। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক করে। এরপর সন্ধ্যায় ডিবি কার্যালয়ে আসেন তারা। ভারতীয় পুলিশ সদস্যরা নিহত আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। এছাড়া বাংলাদেশে গ্রেপ্তার 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন এবং এ ঘটনায় সন্দেহভাজন 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হবে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন ভারতীয় পুলিশের তদন্তকারী দল। সেখানকার সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বাতিন বিপ্লব। বাতিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাতিন, ভারতীয় পুলিশের তদন্তকারী দল এমপি আনার হত্যার বিষয়ে কোনো তথ্য দিয়েছে কি? যেমনটা জেনেছি যে সন্ধ্যা 6টার পর থেকে মূলত ভারতীয় গোয়েন্দা পুলিশের যে 4 জনের টিম এসেছে এবং তাদের মধ্যে অন্তু কুমার এবং জয়দীপ সহ 4 জনের যে টিম ইন্টেলিজেন্স বৈঠকে বাংলাদেশে পৌঁছেছে। ওয়ারি বিভাগের যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ রয়েছে তাদের সাথে মূলত সন্ধ্যা 6টা থেকে তাদের বৈঠকটি চলছে। এবং আমরা যেমনটি জেনেছি যে ডিবি প্রধান যিনি রয়েছেন, আপনারা জানেন জাহাঙ্গীর রশিদ, তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সার্বিক বিষয়ে অবহিত করবেন এবং সেই অবহিত করার অপেক্ষায় আসলে গণমাধ্যম কর্মীরা সেই সংবাদটি তুলে ধরার অপেক্ষায় কিন্তু এখন ডিবি কার্যালয়ে অবস্থান করছে। এবং যেমনটি আমরা জেনেছি এখন পর্যন্ত 3 জন এই ঘটনা গ্রেপ্তার হয়েছে এবং মরদেহ আনোয়ারুল আজিমের মরদেহ এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা হয়নি, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সকালে জানিয়েছিলেন। এবং এছাড়া কিন্তু 2 দেশের আসলে এই ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু একজন সংসদ সদস্য তিনি কলকাতায় তার এই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, 2 দেশের গোয়েন্দারা কিন্তু তৎপর রয়েছে। এরপর থেকেই আমরা যেমনটি জেনেছি যে বাংলাদেশের যে গোয়েন্দাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে কিন্তু প্রত্যেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে এই ঘটনা ঘটলো, সবকিছু তদন্ত করে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং গোয়েন্দা পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই ঘটনায় তৎপর রয়েছেন। এবং এছাড়া মেরি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই আনোয়ার আজিমের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে আনোয়ার আজিমের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মেয়ে, কিন্তু এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে সামনে আনার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দাবি তুলেছে। এবং সেই দাবির প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কলকাতা থেকে যে দল এসছে, গোয়েন্দা পুলিশের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সাথে কিন্তু বৈঠকটি চলছে সন্ধ্যা 6টা থেকে। এবং এই বৈঠক শেষে ডিবি প্রধান গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবে। সেই ব্রিফের পরেই কিন্তু আসলে জানা যাবে যে 2 দেশের আসলে এই গোয়েন্দারা কিভাবে এই খুনিদেরকে বের করেন বা তাদের মূল হোতা আসলে মাস্টারমাইন্ড কারা ছিল বা এই ঘটনার নেপথ্যে কি, সবকিছু তুলে ধরার অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে অবস্থান করছি। আর এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। মেরি, আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের মধ্য দিয়ে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মেরি। বাতেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয় থেকে আনোয়ারুল আজিমের হত্যার ঘটনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাতেন বিপ্লব। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি অ্যাকাউন্ট জব্দ থাকবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ
আসমাস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। এবার দেশের বাইরের খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হলেন। জন্মস্থান মাজদাহে জানাজা শেষে সমাহিত করা হয় এই মহান নেতাকে। এর আগে সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে ৫০ দেশের ৬৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া ও জাতীয় নেতাসহ বিশিষ্টজনরা। এই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিম অঞ্চলীয় পূর্ব আজরাইন প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। আবারও দেশের খবর। রূপায়ণ সিটি উত্তরাতে জুয়েলারি মেলার আয়োজন করেছে জুয়েলারি খাতে সর্বস্তরে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। দুটি ভিন্ন ভিন্ন খাতে যেহেতু প্রতিষ্ঠান দুটি নেতৃত্ব দিয়ে আসছে, ফলে এই মেলা তাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দিবে বলে জানান প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আবাসন খাতে নেতৃত্বদানকারী রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটির প্রকল্প দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটিতে ৪ দিন ব্যাপী জুয়েলারি মেলার আয়োজন করেছে এই খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। রূপায়ণ সিটি উত্তরায় ২৩ তারিখ থেকে শুরু হওয়া ৪ দিন ব্যাপী এই জুয়েলারি মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ডায়মন্ড ওয়ার্ল্ড যেমন ফ্যাশন জগতে ইনোভেশন নিয়ে এসেছে, লাইফস্টাইলে একটা নতুন ধারা নিয়ে এসেছে এবং আজকে ডায়মন্ডের ব্যবহারটাকে আমাদের নারীদের মাঝে যেভাবে সমাদৃত করেছে, ঠিক সেমভাবে রূপায়ণ সিটি যে রিয়েল এস্টেট লিভিং স্ট্যান্ডার্ডে যে ইনোভেশন নিয়ে এসেছে, এই ধরনের কনসেপ্ট নিয়ে এসেছে, গেটেড কমিউনিটি নিয়ে এসেছে। আমি মনে করি রিয়েল এস্টেট জগতে যেমন আমরা ইনোভেশন নিয়ে খুব প্রাউড ফিল করি যে নাম্বার 1, সো ফ্যাশন জগতে ডায়মন্ড ওয়ার্ল্ডও তাকে আমার মনে হয় তারাও খুব গর্ববোধ করে এবং অ্যাজ এ বাংলাদেশি আমরাও গর্ববোধ করি যে ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের ফ্যাশন জগতে একটা ট্রেডমার্ক। মূলত এই জুয়েলারি ফেস্টের উদ্দেশ্যটি হচ্ছে এই অঞ্চলের যেসব ক্রেতা আমাদের আছে, এই ক্রেতাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আন্তর্জাতিক মানের জুয়েলারি যাতে হচ্ছে আমরা এখানে শোকেসিং করতে পারি, আন্তর্জাতিক মানের জুয়েলারি আমরা এখানে বিক্রয় করতে পারি এবং প্রদর্শন করতে পারি। মূলত এই উদ্দেশ্যেই আমরা আজ থেকে এই উৎসবটি শুরু করেছি। এই উৎসবটি চলবে আগামী ২৬শে মে পর্যন্ত। দুটি প্রতিষ্ঠানের ক্রেতাদের মেলবন্ধনে এই মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে ফার্স্ট মেগা গেটেড কমিউনিটি হচ্ছে এটি রূপায়ণ সিটি উত্তরা। তার আবার ভিতরে আমরা যেখানে ভেন্যুটি করেছি এটা রূপায়ণ স্কাই ভিলা। স্কাই ভিলাটা আরও মোর দ্যান প্রিমিয়াম। তো যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের একটি প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড, আমরাও আসলে খুঁজে নিয়েছি একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট ব্র্যান্ডকে, যাতে আমরা দুটো ব্র্যান্ড একত্রে ব্র্যান্ডিং করে আমরা শোকেজিং করতে পারি। এটা সবাই জানে। সো আজকে আমার মনে হয় এটাই একটা যাত্রা শুরু হয়েছে একটা ইভেন্ট দিয়ে। ভবিষ্যতে এই ধরনের আরও এক্সিবিশন হবে এবং আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডকে ওয়েলকাম জানাবো। আরও ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এই সিটিতে স্কাই ভিলা লাউঞ্জে বা অন্যান্য জায়গায় এরকম তাদের ব্র্যান্ডকে তারা এখানে প্রমোট করতে পারে। মেলায় গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সাথে গিফট ভাউচার ও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সড়কপথে দুর্ঘটনা এড়াতে শেরপুরে হেলমেট না থাকলে মিলবে না তেল। এই কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণ করা হয়েছে। দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আকরামুল হোসেন পিপিএম। পরে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ডের মমিন ফিলিং স্টেশন সহ অন্যান্য পেট্রোল পাম্প পরিদর্শন, লিফলেট ও হেলমেট বিতরণ করেন। উক্ত কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সদর সার্কেল সাইদুর রহমান, নালিতাবাড়ি সার্কেল দিদারুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই শহরে কোনো রাফ ড্রাইভিং, কোনো রাফ বাইকার বা সাইলেন্সার খুলে কোনো মোটরসাইকেল চালানো বা জিগজ্যাগ কোনো মোটরসাইকেল চালানো আমি দেখতে চাই না। আমরা সচেতন করার জন্য 3 দিন সময় নিচ্ছি। এই 3 দিনের ভিতরে সচেতন করার পরে যদি কেউ আমাদের এই মেসেজটা না শোনে বা আইনকে ভায়োলেট করে, তাহলে আমরা সর্বাত্মকভাবে আইন প্রয়োগ করব। আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর গ্রিন রোডে আজ এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিতে। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পরামর্শ দেন তারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বিএসসি পাস সমমান মর্যাদা প্রদানের উদ্যোগে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি দেওয়ান মোহাম্মদ ইলিয়াস। বিকেলে রাজধানীর আফতাবনগর সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে আহ্বান জানান তিনি বলেন, ইঞ্জিনিয়ার্সদের বিএসসি পাস সমমান বানচালের অসৎ উদ্দেশ্যে আইইবি অযৌক্তিক ও বিদ্বেষপূর্ণ আচরণ, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ অনেকেই। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ আয়োজনে পরিবর্তনের ক্ষমতায় স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা শীর্ষক নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে রাখা যাবে না। তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে হবে। চাকুরির ক্ষেত্রে তাদের সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করার উপর জোর দেন আলোচকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি। সঞ্চালনা করেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের নির্বাহী সদস্য মানিক মাহমুদ। বাণিজ্য সংবাদ। যাত্রা শুরুর মাত্র 3 বছরের মধ্যেই দেশের দ্রুততম স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে মোবাইল আর্থিক সেবা নগদ নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সঙ্গে ডাক বিভাগের নীতিগত সমর্থন নিয়ে গত 4 বছরে তারা সরকারকে 14.5 কোটি টাকা আয়ের ভাগ দিয়েছে বলে জানান তিনি। সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অফিসে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ বেসিসের সদস্য ও কর্মকর্তারা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্রনাথের ধারাবাহিক কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধারা। শিক্ষা বোর্ডটির বিভিন্ন পর্যায়ের ফলাফল কেলেঙ্কারি, প্রশাসনিক জালিয়াতি এবং আর্থিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের নেতৃত্বে
নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন FM কমান্ডার নুরুদ্দিন, FM রাজা মিয়া, মুজফফর আহমেদ সহ অন্যান্যরা। এবার খেলার সংবাদ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আজকের ম্যাচে 2টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চরম ব্যর্থ হয়েও বারবার সুযোগ পাওয়া লিটন দাসকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে। এছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীর জায়গায় পেসার তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে এই সিরিজ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশ। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।